আসসালামু আলাইকুম। রাফকাদ্দার পরিবারের পক্ষ থেকে আজকে লাইভ ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি সামিউল ইসলাম রাফি। আমি তোমাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে, তার প্রশ্ন প্যাটার্ন, প্রশ্নের ধরন এবং কিভাবে পরীক্ষাগুলো প্রশ্নপত্র আনসার করতে হবে তার বিষয়ে আলোচনা করব। আমরা থাকছি তিনজন। আমি থাকবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইআইটি ডিপার্টমেন্ট থেকে, আরেকজন থাকবে আইইউটি থেকে ইলেকট্রিক্যালের, আরেকজন কুয়েট এবং আরেকজন বায়োকেমিস্ট্রি থেকে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আজকে আমাদের যে বিষয়গুলো নিয়ে তোমাদের কথা হবে সেটা হচ্ছে প্রশ্নর প্যাটার্ন কেমন হবে। তোমরা সকলেই জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন থেকে সম্পূর্ণ ভিন্ন। এদের প্রতিটা ইউনিটের পরীক্ষা ঠিক ভিন্ন আঙ্গিকের হয় এবং বাংলাদেশের অন্য কোনো ইউনিভার্সিটিতে এই সিস্টেমের উপর ভর্তি পরীক্ষাগুলো হয় না। তোমরা খেয়াল করে দেখবা এই ইউনিট কালকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল 9 ঘটিকা থেকে শুরু করে বিকাল পর্যন্ত 5টা শিফটই তোমাদের অনুষ্ঠিত হবে। তারপর একে 7টা ডিপার্টমেন্টে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং এই প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমরা তোমাদের সাথে কিছু আলোচনা করতে চাই এবং তোমাদের সাথে আমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। যে এক্সপিরিয়েন্স গুলা তোমরা পরীক্ষা হলে আগামীকাল যদি ঠিকঠাক মতো তোমরা কাজে লাগাতে পারো, হয়তো বা তোমরা উপকৃত হবে ভর্তি পরীক্ষা অ্যাডমিশন টেস্টের জন্য। আজকে তোমাদের এ ইউনিট থেকে শুরু করে এইচ ইউনিট, এফ ইউনিট পর্যন্ত প্রতিটা ইউনিট সম্বন্ধে আমরা আলোচনা করব এবং প্রতিটা প্রশ্ন প্যাটার্ন এবং কোন কোন টপিকস গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটাও দেখব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আইকিউ এবং ম্যাথস। আইকিউ এবং ম্যাথস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রায় প্রতিটা ইউনিটেই এই জায়গা থেকে প্রশ্নটা এসে থাকে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আইকিউ এবং ম্যাথস নিয়ে কাজ করা হয় না। সো যে এই পার্টটাতে সবচেয়ে বেশি ভালো করতে পারবা তার জন্য চান্স পাওয়ার অ্যাডভান্টেজটা অনেক বেশি। তোমরা জানো যে এই ইউনিটে যখন ভর্তি পরীক্ষাগুলো হয় সেই ক্ষেত্রে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটে যে সিট সংখ্যা আছে তোমাদের, এর সাথে ভর্তি পরীক্ষার্থী অনেক বেশি। তোমরা আগেই জানো যে প্রশ্নের যে প্যাটার্ন গুলো আছে তার মধ্যে ম্যাথস থাকে হচ্ছে তোমাদের এক্স্যাক্টলি 22 মার্কস, কেমিস্ট্রি থাকবে 22 মার্কস, ফিজিক্স থাকবে 22, বাংলা থাকবে 3, ইংলিশ থাকবে 3 এবং আইকিউ থাকবে 8 মার্কস। ইজ ভেরি কনসার্ন যে এই আইকিউটার উপর ডিপেন্ড করে যে অ্যাডমিশন টেস্টের ঠিক লাস্ট মুভমেন্ট গুলা কিভাবে অতিবাহিত করছো। কারণ এই 66 মার্কস যে আছে, এই 66 মার্কস সবার কমন এবং বাংলা ইংরেজিতেও মোটামুটি সবাই পড়েছো ইন্টারমিডিয়েটে এবং এটার সাথে তোমরা একটু হলেও আত্মস্থ আছো। কিন্তু এই আইকিউটা হঠাৎ করে অ্যাডমিশন টেস্টে আসে, যেটা ইন্টারমিডিয়েট ভর্তি পরীক্ষা বা ইন্টারমিডিয়েটে তোমাদের ছিল না, বাট অ্যাডমিশন টেস্টে শুধু জাহাঙ্গীরনগরে এই পার্টটা অ্যাড করা হয়েছে। এই 8 মার্কসের উপর ডিপেন্ড করে যে কে কার থেকে কত বেশি মানে সামনে চলে যাচ্ছে বা পজিশন সামনে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি এই ইউনিট নিয়ে কথা বলবো এবং আমি থাকবো ম্যাথের সাথে। আমি তোমাদেরকে কিছু আগামীকাল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ঠিক 6 থেকে 7 দিন যে ভর্তি পরীক্ষাগুলা অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষার আইকিউ পার্ট থেকে যে পার্টটা যেটা সবার জন্য কমন এবং কি ধরনের প্রশ্ন আইকিউ থেকে আসতে পারে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং আমি ট্রাই করব তোমাদের 10 থেকে 12টা টাইপ দেখানোর জন্য এই অতি অল্প সময়। এবং আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব যেটা অ্যাডমিশন টেস্টে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং যারাই তোমাদের সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা সাধারণত অ্যাপ্লাই করে থাকে যে বিষয়গুলো, ওইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। চলো প্রথমে দেখা যায় যে প্রশ্নপত্র ঠিক কৌশলটা কেমন হবে। খেয়াল করে দেখো, আগামীকাল যারা পরীক্ষা দিচ্ছ বা সামনে যারা পরীক্ষা দিবে 7 থেকে 8টা ইউনিটের যে পরীক্ষাগুলো দিবে সেই পরীক্ষাটি 80 মার্কসের পরীক্ষা হবে এবং 20 মার্কসের আমাদের জানো ইন্টারমিডিয়েটের মার্কস থেকে এসএসসি সেটা 12 মার্কস এবং এসএসসি যেটা সেটা হচ্ছে 8 মার্কস। এই 20 মার্কস হচ্ছে আমাদের একাডেমিক মার্কস যেটা তোমরা অলরেডি অ্যাচিভ করেছো। কেউ 18, 17, 16, 19। তবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই, কারণ অ্যাডমিশন টেস্টের যে 80 মার্কস এর উপর ডিপেন্ড করে যে তুমি কতটা সুন্দরভাবে অ্যাডমিশন টেস্টের পজিশনটা সামনে নিয়ে আসতে পারতেছো। সো
সবাই ফোকাস করো 80 মার্কসকে কিভাবে তোমরা গ্যাদার করতে পারবা। তার ইউনিট নিয়ে আমি সাথে সাথে কথা বলবো, এবং পরীক্ষা ঠিক 8টায় বিভাগে যখন প্রতিটা পরীক্ষা যখন বসবা তখন কি কি বিষয় তোমাদের মাথায় সবসময় রাখা উচিত সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথম দেখো, আমাদের টাইম মাত্র 15 মিনিট, সময় মাত্র 55 মিনিট, প্রশ্ন 80 মার্কস। লক্ষ্য করে দেখো, একটা এমসিকিউ আনসার করার জন্য হাইস্ট তোমার কাছে 40 সেকেন্ড, 40 to 40 সেকেন্ড। বাট তোমরা যে টার্গেট করতেছো 55 মিনিট, এক্স্যাক্টলি এক্সাম হলে 55 মিনিট পাওয়াটা একটু কঠিন হবে। খেয়াল করে দেখো, যখন স্যার তোমাদের প্রশ্নপত্র দিবে, প্রশ্নপত্র দেওয়ার সময়, প্রশ্নপত্র নেওয়ার সময়, যখন ইনভিজিলেটর তোমাকে সাইন করতে আসবে, তখন কেউ সাইড টক করে, এই সময় তুমি ঠিক 55 মিনিটস কখনোই পাবা না। তুমি ম্যাক্সিমাম টাইম পাবা 50 মিনিটস। এই টাইমটাকে ডিস্ট্রিবিউশন তোমাদের করতে হবে। এই টাইমটা যে যত বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারবা, তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। কেউ দেখা যাচ্ছে অনেক ভালো স্টুডেন্ট, বাট টাইম ডিস্ট্রিবিউশনের কারণে তার দেখা যাচ্ছে পরীক্ষাটা এলোমেলো হয়ে যায়। খেয়াল করো, এই 50 মার্কসে যার যত মেধা আছে তার ম্যাক্সিমাম মেধা দিয়ে তোমার এই জায়গায় বসতে হবে। যে এই সময়টায় কাজ করতে পারবে তিনি কিন্তু গেইনার। এই জিনিসটা কিন্তু মাথায় সব সময় রাখবা। আর একটা জিনিস লক্ষ্য রাখো, এই 50 মিনিটসকে তুমি আগেই ডিস্ট্রিবিউশন করো। তোমাদের একটা সাথে মানে রিয়েল লাইফের একটা প্রবলেমটা ম্যাচ করানো ট্রাই করি। যখন টাইম ডিস্ট্রিবিউশন হয় তখন খেয়াল করে দেখো, তোমার কাছে হাতে আছে প্রায় 5টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বাংলা, ইংলিশ, আইকিউ। তোমার দেখতে হবে কোন সাবজেক্টে সবচেয়ে বেশি এক্সপার্ট, তুমি কোন সাইডে তুমি বেশি আনসার করতে সক্ষম। প্রথম তোমাকে সিলেকশন করতে হবে ওই সাইডটাই। এই সাইডটা এই কারণেই করতে হবে, যদি ইন্ট্রোডাকশন তোমাদের জন্য খারাপ হয়ে যায়, বা ইন্ট্রোডাকশনে কোনো এমসিকিউ যদি তোমরা ভুল করে ফেলো, বা ইন্ট্রোডাকশনে কোনো এমসিকিউ তে সলভ করার সময় যদি প্রবলেমে পড়ে যাও, সমস্যায় পড়ে যাও সলভ করতে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বাকি যে 50 মিনিটস পাবা, বা বাকি যে 40 মিনিটস পাবা, এই সময় কিন্তু অত্যন্ত ঝামেলার মধ্যে কাটবে। প্রথম শুরু যদি তুমি ভালো করো, সেই ক্ষেত্রে লাস্টে ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কনফিডেন্স গ্রো করে। সো তুমি ফার্স্ট হ্যান্ডে কনফিডেন্স গ্রো করাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের মানে এত বারবার বলতেছি এই কারণেই যে ফার্স্ট তুমি যে জিনিস দিয়ে শুরু করো, তুমি শুরু করতে পারো ফিজিক্স, শুরু করতে পারো ম্যাথমেটিক্স, শুরু করতে পারো কেমিস্ট্রি, শুরু করতে পারো বাংলা, শুরু করতে পারো ইংলিশ, হোয়াটএভার যে সাবজেক্টই হোক, তোমাদের শুরু করতে হবে যে সাবজেক্টে সবচেয়ে বেশি এক্সপার্ট তুমি, ওইটা দিয়ে। এবং ওইটার সাথে সাথে সাবজেক্টগুলোর আনুষঙ্গিক প্রশ্নগুলা, যেমন কেমিস্ট্রি, তারপরে সিলেকশনে যাইতে পারে কেমিস্ট্রি, যেটা তুমি সেকেন্ড বেস্ট, দেন থার্ড বেস্ট, দেন ফোর্থ বেস্ট, এইভাবে তুমি আনসার করে যাবা। এবং খেয়াল করে দেখো, তুমি টাইমটা কিন্তু পরীক্ষা হলে আগেই ডিস্ট্রিবিউশন করবা। ফিজিক্স 15 মিনিট আনসার করবা, ম্যাথস 15 মিনিট আনসার করবা, কেমিস্ট্রি 10 মিনিট আনসার করবা, বায়োলজি বাংলা ইংলিশ 3 মিনিটের মধ্যে শেষ করবা, আইকিউ 5 মিনিটের হইলেই আমার 8টা আইকিউ হয়ে যাবে আশা করি। তোমাদের এরকম একটা প্ল্যানিং করো। ফিজিক্স কতক্ষণ লাগাবা, কতক্ষণ লাগতে পারে তোমার 22টা প্রশ্ন সলভ করতে, কতক্ষণ লাগতে পারে, ম্যাথস কত সময় লাগতে পারে তোমার সলভ করতে, কেমিস্ট্রি কত সময় লাগতে পারে। এই টাইম সেটআপটা তোমাদের মাথায় আজকেই নিয়ে নাও। পরীক্ষা হলে যাতে যাওয়ার পর তোমাদের টাইম ডিস্ট্রিবিউশনটা না শুরু হয়, যে আমি এটা দিলাম, দেখা যাচ্ছে ফিজিক্স 22টা সলভ করছো, ঠিকই 22টা সলভ করতে 30 মিনিট সময় লাগছে, 22টাই হয়েছে তোমার, বাকি প্রশ্নগুলো নিয়ে তোমাদের কোনো হেডেকই নাই। বাকি প্রশ্নগুলো আনসার করতে করতে দেখলা হাইস্ট তুমি 50টা প্রশ্ন আনসার করছো, 50 এর মধ্যে মাইনাস মার্কিং হয়ে 40 পাইলা, তাইলে হইলো না। আরেকজন দেখা যাচ্ছে 12 করে আনসার করছে, 3টা দিয়ে 12 করছে, বাংলায় 12, মানে বাংলায় ফুল মার্কস, আইকিউতে ফুল মার্কস, কেমিস্ট্রি ইংলিশে ফুল মার্কস, সে কিন্তু তোমার চেয়ে সামনে চলে যাচ্ছে। সো এই জিনিসটা মাথায় রাখবা, তুমি যে সাবজেক্টটি ভালো পারো না কেন, ওই সাবজেক্টটা তাড়াতাড়ি স্মুথলি আনসার করতে হবে। আরেকটা স্ট্র্যাটেজির কথা বলি, তোমরা সাধারণত 2টা কালার
পেন ইউজ করতে পারো। এটা মাই এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স আমি তাই বলি, এবং যারাই আমি এই কথাটা বলছি সবাই আমার সাথে। তোমরা চিন্তা করে দেখো, 80টা প্রশ্ন থাকবে, 55 মিনিট টাইম, মাথা তখন এতটা মানে স্মুথ থাকে না, কারণ অলরেডি তোমার প্রেসারে থাকো যে এক্সাম হচ্ছে, লিখতেছো, বিভিন্ন বাইরে চিন্তা নেই কম। এই সময় তোমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তুমি 2টা কালারের কলম ইউজ করো। অবশ্যই বৃত্ত ভরাট করবে ব্ল্যাক কোনো কালারের কলম দিয়ে, বৃত্ত ব্ল্যাক কালারের কলম দিয়ে অবশ্যই করবা, এবং সুন্দরভাবে করবা, যেন কোনো বৃত্তের কোনো অংশটা ফাঁকা না থাকে, ওই জিনিস লক্ষ্য রাখো। আদারওয়াইজ কিন্তু ওএমআরে ওই জিনিসটা নিবে না। কেন 2টা কালার ইউজ করতে বললাম? আমি যে জিনিসটা তোমাকে বলবো সেটা হচ্ছে, আমি যে জিনিসটা তোমাদের বলছি সেটা ধরো 1 2 3 4 5 এইভাবে যাচ্ছে এমসিকিউ গুলা। প্রথম এমসিকিউটা তুমি পারো, বৃত্ত ভরাট করলে কোনো দাগ দেওয়ার দরকার নাই। দ্বিতীয়টাও পারো, বৃত্ত ভরাট করলে দাগ দেওয়ার দরকার নাই। তৃতীয়টা আসলা যখন দেখা যাচ্ছে তুমি এটা কনফিউশনে আছো, বা এটা নিতে হয়তো তোমার টাইম লাগবে, অথবা এটা একদম ক্লিয়ার স্মুথলি করতে পারতেছো না, বা তোমার এটা করতে গেলে তোমার দেখা যাচ্ছে একটু টাইম লেগে যাচ্ছে, এরকম করে রাখো, এরকম করে রাখো। কেন রাখো? যাতে পরে এই প্রশ্নটা আসতে তোমার টাইম না লাগে। থার্ড, ফোর্থ প্রশ্নে যাও। এই ফোর্থ প্রশ্নটা তুমি দেখোই নাই বা জানোই নাই, এর সম্বন্ধে কোনো আইডিয়াই নাই, বা তুমি চিন্তাও করতে চাও না এই প্রশ্নটা নিয়ে সেকেন্ড বার আমি দেখবো, ক্রস দিয়ে দাও। এই প্রশ্নটা তোমার সেকেন্ড বার আসার কোনো দরকারই নেই। 80 মার্কস পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, 80 মার্কস পাওয়ারও তোমার দরকার নেই। তুমি চান্স ধরো 10টা প্রশ্ন তুমি আনসার, 5টা প্রশ্ন পারতেছো না, আনসার করোই না, ওইটাতে টাইমে নষ্ট করো না। ওই টাইমটা তুমি যে জিনিসটা চিন্তা করলে পারবা ওই জিনিসটা নিয়ে টাইম দাও। দেখো পরে এইটা করলা না, তাইলে এটা কখনোই তুমি তাকাবাও না এই প্রশ্নের দিকে। 4 5 পারলা, কোনো কিছু সাইন দেওয়ার দরকার নেই। যেগুলা পারবা সেইগুলো কোনো সাইন দেওয়ার দরকার নেই। যেটা তোমাদের কনফিউশন বা দাগানোর সম্ভাবনা আছে, পরবর্তীতে চিন্তা করলে পারবা, ওই জিনিসগুলা তুমি জাস্ট এরকম করো। দেন যখন 80টা প্রশ্ন চলে আসবে, 80টা প্রশ্ন শেষ, তোমার হাতে 10 মিনিট বা 15 মিনিট টাইম আছে, তুমি আসো এগুলাতে। তো যখন এটা চিন্তা করে পারবা, দাগ দিয়ে দাও, ক্লিয়ার, এটা দাগাইছো, এটা দাগ দিয়ে ক্লিয়ার করো। দেন স্টেপ বাই স্টেপ এইভাবে আসতে থাকো। এইভাবে যদি তুমি আসো তাহলে যেটা হয়, প্রশ্ন খুঁজতে হয় না কোন প্রশ্নটা তুমি দাগাও নাই, ওএমআর এর কোন প্রশ্নটা তুমি দাগাও নাই, ওই প্রশ্নটা তোমাকে খুঁজতে হবে না কখনো। আর যদি এটা করো সেই ক্ষেত্রে হয় কোনটা দাগাইছো কোনটা দাগাও নাই, এই প্রবলেমে পড়ে যেটা এইভাবে তোমার টাইম চলে যাবে। ধরো 2-3 মিনিট টাইম, হিউজ টাইম। ওই সময় 2-3 মিনিটে প্রায় 3টা এমসিকিউ সলভ করলে দেখা যাচ্ছে 1-2 হাজার 3 হাজার আগায় যাওয়া যায়। সো এই জায়গায় একটা পয়েন্ট, একটা মার্কস 0.25 মাচ মোর ইম্পর্টেন্ট। তোমার এটা বোঝানো যাবে না যে যখন তুমি কম পাবা 0.5 বা 1, তখনই বুঝতে পারবা যে ঠিক কত পরিমাণ কম পাইছো। সো এই জিনিসটা মাথায় রাখবা, যাতে প্রশ্ন প্যাটার্ন নিয়ে তোমার এইভাবে এই এক্সাম স্ট্র্যাটেজি তোমরা পরীক্ষা দিতে পারো। দেন আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যখন ওএমআর এর সব প্রশ্নটা দেখবা, দেখার পর আশেপাশের মানুষগুলোর দেখে মনে হয় না সবাই অনেক বেশি পারে এবং তোমার বেশি পারে। এই জিনিসটা কনসেপ্টই নিও না। এই জিনিসটা যদি নাও তাহলে তোমার পরীক্ষা যতটা ভালো আউটপুট দিতে তার চেয়ে অনেক কম আউটপুট দিবা। এই কারণেই যে সে যদি তুমি বেশি হয় তারটা দেখার টেন্ডেন্সি থাকবে, আর তোমার মাথাটা যা নিয়ে আসছিলা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। যখনই তোমার মাথা থেকে সব ইনফরমেশনগুলো ব্ল্যাঙ্ক হবে, তোমার তখন ফ্রাস্ট্রেশন বাড়তে থাকবে, প্রেসার বাড়তে থাকবে। যখন এই জিনিসটা হবে তখন তোমার পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। সো আশেপাশে তুমি তোমার উপর ট্রাস্ট করো। আদারওয়াইজ পার্সনরা অনেক কিছু বলবে, কেউ বলবে আমার তো সব কমন পড়ছে, আমার তো সব হয়ে গেছে, আমি তো 80 মধ্যে 80 পাবো, 75 পাবো, 60 পাবো। এই ধরনের কোনো ধরনের কথা ইনফ্লুয়েন্স হবে না। যদি এই ধরনের কোনো কথা ইনফ্লুয়েন্স হও তাহলে কিন্তু এক্সাম মানে নার্ভাস ফিল করবা, তুমি নিজের উপর কনফিডেন্স হারাই ফেলবা। আর যদি নিজের উপর কনফিডেন্সটা হারাই ফেলো সেই ক্ষেত্রে এক্সামটা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই জিনিসটা কনসার্ন হিসেবে তুমি দেখছি। এবং নেক্সট যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রতিটা মার্কস যখন আনসার করবা অত্যন্ত সাবধানের সাথে করবা। এই কারণে ওএমআর এর যে নাম্বারটা আছে, ধরো 6 নাম্বার, প্রশ্নের 6 নাম্বারের সাথে ম্যাচ করাই নিবা।
প্রশ্নে বারবার, কারণ এই দেখা যাচ্ছে একটা ম্যাচ একটু লক্ষ্য করার অভাবে দেখবা 1 মাস চলে গেছে, যেটা জানা মাস ছিল এই মাসটা তোমার চলে গেছে, সেই ক্ষেত্রে অনেক তোমার চান্স পাওয়াতে অনেক অসুবিধাই হবে। এইটা সবসময় মাথায় রাখবা, সবাই যেটা পারে ওইটা তোমাকে পারতেই হবে। ওইটা যদি না পাও তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা কম। কারণ তোমরা জানো যে আগামীকাল যে 18 তারিখ যে পরীক্ষাটা হবে, আগামীকাল সেই 19 তারিখে যে পরীক্ষাটা হচ্ছে, সেই পরীক্ষাতে প্রায় 45,000 স্টুডেন্ট পরীক্ষা দেবে, সিট মাত্র 420টা। কেন ইমাজিন, 45,000 পরীক্ষা দিবে, সিট মাত্র 420টা। তার মধ্যেও আবার কথা আছে, ছেলেদের সিট আছে 220, মেয়েদের আছে 200। সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো, 220 200, মেয়েরা মেয়েদের সাথে কম্পিটিশন হবে, মেয়েরা কখনো ছেলেদের সাথে কম্পিটিশন হবে না। ছেলেরা ওয়ানলি ছেলেদের সাথে কম্পিটিশন হবে, মেয়েদের সাথে না। মেয়েরা কেউ যদি 80ও পায়, কেউ যদি 40ও পায়, লাস্ট মার্কস 200, মেয়েটা যদি 40ও পায়, সে 40 পায় চান্স পাবে। একটা ছেলে সে যদি 60ও পায়, সে যদি 220-এর পরে চলে যায়, সে 220-এর পরে থাকবে, সে কখনোই 60 পে চান্স পাবে না। সো এটা তোমরা কনসার্ন, মেয়েরা তোমরা চিন্তা করো মেয়েদের নিয়ে, মেয়েদের মেরিট লিস্টটা আলাদা হবে। ছেলেদের যারা আছো, ছেলেরা চিন্তা করো ছেলেদের নিয়ে, তোমাদেরও সিট ফিক্সড। তোমরা কখনো মেয়েদের সিট যত এলোকেশন করা আছে, সেই এলোকেশনের সিট কখনোই নিতে পারবা না। সো ছেলেদের কম্পিটিশন এবং মেরিট লিস্ট, ছেলেদেরটা একটা হবে আলাদা, মেয়েদের হবে আলাদা। সো এই জায়গায় কিন্তু একটা অ্যাডভান্টেজ হয়তো বা মেয়েরা পেয়ে যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য কোথাও ভর্তি পরীক্ষা হলে দেখা যাচ্ছে মেয়েদের সংখ্যাটা কম, বাট জাহাঙ্গীরনগরে 40:60 এই রেশিওতে অ্যাডমিশন টেস্টে হয়তো স্টুডেন্টগুলো নেওয়া হয়। সো চলো আমরা একটু প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করি এবং আইকিউতে চলে যাই। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যখন পরীক্ষা হলে ঠিক ঢুকবা, স্যার আসছেন, মাথাটা ফাঁকা করে দাও, কোনো প্রেশার নেওয়া যাবে না। খেয়াল করে দেখো, যখন তামিম ইকবাল ব্যাট করতে নামে, ইন্ডিয়ার সাথে যখন ম্যাচটা হয় বাংলাদেশের, কি হয়? যখন বাংলাদেশের মাটিতে হয়, তখন প্রেশারটা তার উপর কতটা থাকে? এক্সপেকটেশন ঠিক 16 কোটি মানুষের। আর তুমি আসছো পরীক্ষা দিতে, তোমার আব্বু আম্মু ভাইয়া, এই তো ফ্রেন্ড সার্কেল কিছু, এই প্রেশার নিয়ে তুমি এই জায়গায়, সে যদি ওই জায়গায় সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি বা ভালো একটা রান করতে পারে, তুমি আসছো মাত্র 10 জনের এক্সপেকটেশন নিয়ে, তুমি কেন পারবে না? সো পরীক্ষা হলে যখন যাবা, কে কি বললো কে কি বললো না, চান্স পাইতে হবে, প্রেশার, এই যে কথাগুলো আছে এগুলো রিমুভ করে দাও। ব্ল্যাঙ্ক মাথা নিয়ে পরীক্ষা হলে বসো, কনসেন্ট্রেশন রাখো ঠিক ওই 55 মিনিটস প্রশ্নের দিকে। প্রশ্নটা যতই কঠিন হোক সহজ হোক, তুমি যতটুকু আউটপুট ম্যাক্সিমাম দেওয়ার কথা অতটুকু দাও, ইনশাল্লাহ চান্স তোমারই হবে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষা কেউ কাউকে দেখানোর চেষ্টা করে না, করলেও হয়তো বা ভুল হয়। সো আলাদা অন্যদিকে ডানে বামে সামনে পিছনে কারো হেল্প নেওয়ার চেষ্টা করো না, কারণ সে যে প্রশ্নটা পারে সেটা যে কারেক্ট, সেটা তুমি কেমনে শিওর থাকবা? সো এই বিষয়টা তোমাদের বলে রাখা উচিত। তুমি যে জিনিসটা নিয়ে আসছো, মাথায় যে জিনিসটা আছে, এই জিনিসটা নিয়ে নিজের উপর কনফিডেন্স নিয়ে পরীক্ষা দাও, আশা করি ভালো হবে। দেন চলো আমরা একটু আইকিউ এবং প্রশ্ন প্যাটার্ন গুলা নিয়ে চিন্তা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে, বেসিক কনসেপ্ট থেকে প্রশ্নগুলো বেশি আসে। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার যে গতানুগতিক প্রশ্ন দেখবা, ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আসে সবগুলা কিন্তু সিকোয়েন্স আছে। তুমি খেয়াল করে দেখো যে সরলরেখা থেকে প্রশ্ন হয়, আমি সায়েন্সের ম্যাথের কথা বলতেছি, সরলরেখা থেকে একটা প্রতিপারি একটা টাইপের প্রশ্ন আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইউনিটের প্রতিটা সাবজেক্টের প্রতিটা প্রশ্নই আসে কনসেপচুয়াল, মানে খুব বেশি কঠিন না, খুব বেশি সহজ না, একটু পেছানো থাকে, একটু মানে কম সময়ের মধ্যে সলভ করা যায় যদি তুমি একটু কনসার্ন ভাবে প্রিপারেশন নাও এবং একটু চিন্তা করো যে এটা স্মুথ। সব অঙ্কগুলাই সিলি টাইপেরই আসে, খুব খুব হার্ড আসে না, কিন্তু বেসিকটা স্ট্রং থাকতে হয়। বেসিকটা স্ট্রং হলে অতি অল্প সময়ে আনসার করা যায়। তোমাদের আরো একটা কথা বলে রাখি, এখনো অ্যাডমিশন টেস্টে যতগুলা প্রশ্ন আগামীকাল থেকে শুরু করে আগামী 7 দিন ফেস করবা, কোনো প্রশ্ন সলভ করতে তোমার 40 সেকেন্ডের বেশি সময় লাগবে না। 40 সেকেন্ডের বেশি সময় লাগবে না।
তুমি একটু চিন্তা করে দেখো, ম্যাথস, ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রতিটা এমসিকিউ, ম্যাথস ধরে নিলাম 22টা এমসিকিউ থেকে 10টা এমসিকিউ আসবে, যেটা 10 সেকেন্ডের উপরে সময় লাগার কথা না, 10 থেকে 20 সেকেন্ড। বাকি এমসিকিউ গুলা কিন্তু একটু হার্ড, 40 সেকেন্ডের উপরে হয় না। সো এইভাবে একটা টাইম ক্যালকুলেশন করো যে আমার একটা ম্যাথস করতে, একটা ফিজিক্সের ম্যাথস করতে, কেমিস্ট্রি ম্যাথ করতে ঠিক কত সময় লাগে। এইটা নিয়ে একটু কনসার্ন হও যে এই সময়টা ঠিক কিভাবে হ্যান্ডেল করবা। এই সময়টা যদি হ্যান্ডেল করতে পারো, দ্যাটস ইট, এতেই এক্সামটায় ভালো হবে আশা করি। চলো আমরা একটু, যেহেতু গতানুগতিক সব ইউনিটের স্টুডেন্ট তোমরা ছাত্রছাত্রী এই জায়গায় আসছো, সেই ক্ষেত্রে আমাদের মানে আইকিউ যে কোন পার্টটা, এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। এখন খেয়াল করে দেখো যে আমাদের রাফখাতা পরিবার থেকে তোমাদেরকে এই জায়গায় হাজির হওয়া, তোমাদের সামনে কথা বলার জন্য বলা হয়েছে। রাফখাতা হচ্ছে, তোমাদের রাফখাতার কথা একটু বলে নেই, যেহেতু তাদের সৌজন্যে আমরা তোমাদের সাথে একটু কথা বলা। রাফখাতা হচ্ছে একটা অনলাইন ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনের প্ল্যাটফর্ম। এটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে তোমরা আগেই জানো www.rakhata.com। এটা হচ্ছে সকল ইউনিভার্সিটির জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম। তোমরা দেখাবে নিচে শেয়ার বাটনটা প্রেস করে আমাদের যে লাইভ ক্লাসটা এটা ছড়ায় দাও সবার মাঝে, যাতে সবাই এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারে। এবং যত বেশি তোমরা শেয়ার করতে পারো, আমরা তত বেশি তোমাদের সামনে হাজির হতে পারবো। কারণ আমাদের ঠিক তোমরা যদি এই লাইভ ক্লাসগুলো অংশগ্রহণ করো, আমাদের স্পিরিট বা চেতনা সবকিছুই জাগ্রত হবে, ডিপেন্ড করবে তোমাদের উপর। সো তোমরা তাড়াতাড়ি শেয়ার করে দাও, কমেন্টস করো, এবং আমাদের এই লাইভ ক্লাসটা আজকে সফল করার জন্য তোমরা সব জায়গায় শেয়ার করে জানাই দাও। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রস্তুতিমূলক ক্লাস, সেটা এখন লাইভ পেজে হচ্ছে। এবং তোমাদের জন্য আরো একটা মজার ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে এই রাফখাতার এটা মোবাইল অ্যাপ্লিকেশনও আছে, যেটা অ্যান্ড্রয়েড ভার্সন। প্লে স্টোরে যে তোমরা সার্চ করতে পারো রাফখাতা লিখলেই তোমাদের প্লে স্টোরে চলে আসবে। সেই জায়গা থেকে ডাউনলোড করে সবাইকে ছড়িয়ে দাও, এবং রাফখাতাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তোমরাই হচ্ছে সামনের দিকে নিয়ে যাওয়ার অগ্রনায়ক। তোমরা যদি না করো, সেই ক্ষেত্রে রাফখাতা হয়তোবা সামনের যে উদ্যোগটা নতুন করে চিন্তা করতে শেখা, সেটা হয়তোবা কঠিন। তোমরাই নতুন পথের অভিযাত্রী, তোমরাই শেয়ার, তোমরাই জানাও তোমাদের জুনিয়র বা তোমাদের ছোট ভাই যারা আসবে তাদের কাছে, সবার কাছেই রাফখাতার এই অগ্রবার্তাটা পৌঁছে দাও। তো আমরা এখন একটু আইকিউ টেস্টের উপর একটু বেসিক করি, যে কালকে কি ধরনের প্রশ্ন, 8 মার্কসের যে আইকিউটা আছে সেটা কিরকম হয়। ঠিক কালকের জন্য না, আমি এই 8 মার্কসের প্রশ্নটা ঠিক 8টা ইউনিটের জন্যই বলা হচ্ছে। 8টা ইউনিটে তোমরা পরীক্ষা দিবে, সব জায়গায় আইকিউ আছে, এই আইকিউ নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রথম প্রশ্নটায় যাই। এই জায়গায় 4-5টা টাইপ থেকে প্রশ্ন আসে। প্রথম প্রশ্নটা হচ্ছে সবচেয়ে সিলি প্রশ্ন, সেটা হচ্ছে যখন 12টা বাজে, ঘড়ির কাঁটায় যখন 12টা বাজে, ঠিক 12টা বাজে, ঘন্টার কাঁটা মিনিটের মধ্যবর্তী, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? যখন ঠিক 12টা বাজে, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তোমরা যাই আছে এখানে কমেন্টস করে জানাই দাও যে মানে এটা ঠিক আনসার কি হবে। কারণ এই ধরনের অনেকগুলো প্রশ্ন অ্যাডমিশন টেস্টে এসে থাকে, অ্যাডমিশন টেস্টে, এবং তোমরা আশা করি আমি কালও হয়তো বা এই ধরনের একটা প্রশ্ন পারবা। 12টার সময় ঠিক ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে সম্পর্ক কত? 6টার সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে সম্পর্ক কত? 3টার সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে সম্পর্ক কত? রাত 9টার সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে পার্থক্য কত? তোমরা এখনই কমেন্টস করে জানিয়ে দাও যে এটার আনসার কি হবে। আমি জানি তোমরা অনেকেই হয়তো এই প্রশ্নটার আনসার জানো, যে ভাই 12টা যদি বাজে, সেই ক্ষেত্রে তো ঘড়িটা দেখতে ঠিক এইরকম হবে। সেক্ষেত্রে 12টা মানে এটা 12টা, ঘন্টার কাঁটা যখন এই জায়গায় থাকবে, মিনিটের কাঁটা ঠিক এই জায়গাটায় থাকবে। সো তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। সো এটা খুব সহজ একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, যদি 3টা বাজে কত হবে? খেয়াল করো, 3টা যখন বাজবে এই জায়গায়, তখন এই জায়গায় ঘন্টা থাকবে, এই জায়গায় মিনিটের কাঁটা থাকবে 90 ডিগ্রি। যখন 9টা বাজবে,
এই জায়গায় তখন এটা হচ্ছে 12টা, এটাও 90 ডিগ্রি। সো এই ধরনের প্রশ্ন আসলে তোমরা সহজেই পারবা। কিন্তু যদি 5:25 বাজে, 5:25 বাজে, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী ঠিক কত ডিগ্রি কোণ সেটা দেখো। খেয়াল করে দেখো, যখন 5টা বাজবে সেই ক্ষেত্রে ঘন্টার কাঁটাটা এই জায়গায় এবং মিনিটের কাঁটা কিন্তু 25-এর ঘরে, মানে 5টা যখন 5:25, আমরা যখন 5:25 মিনিটের কাঁটা 5-এর ঘরে ঠিক আছে, কিন্তু 25 মিনিট অতিবাহিত হয়েছে, এই কারণে সেই ক্ষেত্রে ঘন্টার কাঁটাটা 5টা থেকে একটু সরিয়ে দিকে আসবে। ওকে, সো এইটার ক্ষেত্রে কিন্তু গতানুগতিক যে নিয়মটা আছে সেই নিয়মে করা যায় না, এবং অতি অল্প সময়ে সলভ করার জন্য এই ধরনের ম্যাথমেটিক্স 5:15, 3:15, 3:12 বা তুমি বলো 9:25, 9:45, 10:05, এই সকল ধরনের ম্যাথ সলভ করার জন্য আমাদের একটা মাত্র সূত্র আছে, যে সূত্রটাই বলতে পারবে ঠিক তাদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক স্মুথলি বলবে। সো কমেন্টস করে জানাও 5:25 ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। আমি এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন যাওয়ার পরে দেন সামনে এসে এই প্রশ্নটার আনসার তোমাদের কাছ থেকে নিব। সো এই মুহূর্তে তোমরা কমেন্টস করে জানাও যে 5:25 মিনিটে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। এই জায়গায় আমি জানি যে অনেকেই তোমরা এই প্রশ্নটার আনসার অলরেডি জানো এবং দিয়ে দিয়েছো হয়তোবা। আমি তোমাদের এই প্রশ্নটা সলভ করার জন্য বা এই অ্যাঙ্গেল গুলো সলভ করার জন্য তোমাদের যে প্রসেসটা করতে হবে সেটা হচ্ছে 11/2m - 30h। এই সূত্র দ্বারা তোমরা সলভ করতে পারবা। কেমনে দেখো, 5:25, 25 মিনিট 5 ঘন্টা। এই জায়গায় যে 11/2, এই m হচ্ছে 25 মাইনাস 30h হচ্ছে আওয়ারের যে ভ্যালুটা 30 × 5 মডুলাস ভ্যালু। সো এই জায়গায় দেখো, খেয়াল করে এই জায়গায় গুণ করো, এই জায়গায় 150 হবে, 5×30 150, এবং এই জায়গায় তুমি যদি সলভ করো সেটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রায় 162 মতো। তো দেখো খেয়াল করে 12.5 ডিগ্রির মতো হবে আনসারটা, ঠিক 12.5 ডিগ্রি। সো এই ধরনের প্রশ্ন আসলে তোমাদের খুব তাড়াতাড়ি সলভ করতে হবে। আরেকটা প্রশ্ন দেই, 3:15 যদি হয় তাহলে কত হবে, ঠিক এই সূত্রতে বসাই করে দাও, 15 মিনিট আর আবার হচ্ছে 3। সো এই প্রশ্নটা কেমন হবে, 11/2 × 15 - 30 × 3। 3টা বেজে 3:15 মিনিট, এই সময় ঘন্টাটা এবং মিনিটের মধ্যবর্তী কোণ কত। এই সূত্রের মাধ্যমে তুমি সকল অ্যাঙ্গেল, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা যত অ্যাঙ্গেল আছে সকল অ্যাঙ্গেল গুলো তোমরা বের করতে পারবে, এবং এটা সবচেয়ে ফ্রুটফুল নিয়ম। এবং এই সেকেন্ড তোমাদের ম্যাট্রিক্স দেখো, সেকেন্ড ম্যাট্রিক্স আরো সুন্দর, আরো মজার, এবং এটা অনেকবার আসছে, এবং এই কিউ টাইপটা তোমরা সলভ করতে পারবা আমি জানি। তারপরে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ধরো আজকে 18 নভেম্বর, আজকে যদি 18 নভেম্বর হয় 2016, তাহলে 31 মার্চ 2017 কি বার হবে। আজকে 18 নভেম্বর শুক্রবার, 31 মার্চ ঠিক কি বার হবে 2017 সালে। এই ধরনের প্রশ্ন আসে। এই ধরনের প্রশ্নের জন্য সবচেয়ে সহজ যে জিনিসটা সেটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো 18 নভেম্বর থেকে 31 মার্চ পর্যন্ত কতগুলা দিন, এটা তোমরা চিন্তা করবে। যেরকম আর একটু ছোট করে যদি বলি তাহলে ধরো 18 নভেম্বর থেকে তোমাকে বললাম যে 31 ডিসেম্বর কি বার হবে, 31 ডিসেম্বর কি হবে। 18 নভেম্বর যদি আজকে শুক্রবার হয় তাহলে 31 ডিসেম্বর ঠিক কি বার হবে। তুমি খেয়াল করে দেখো 31 ডিসেম্বর 31 ডেজ, আর এদিকে হচ্ছে নভেম্বর যেহেতু 30 তারিখ, সেই ক্ষেত্রে এই জায়গায় 12 দিন থেকে শুরু করে 30 পর্যন্ত 12 ডেজ। তো 12 আর 31 হচ্ছে 43। খেয়াল করে দেখো 7 দিনে যদি এক সপ্তাহ হয়
এর মানে কি 7 দিন পর পর আবার সেই দিন ফিরে আসবে না? খেয়াল করো, 7 দিন পর পর সেই দিনটা ফিরে আসবে না? এর মানে কি 43 দিন। এর মানে আমার 25 নভেম্বর যেটা, সেটাতে কিন্তু আবার শুক্রবার হবে। এভাবে 43 মানে 6 7 42, 6 7 42, এর মানে হচ্ছে 30 ডিসেম্বর আবার শুক্রবার হবে। তাহলে বলো তো 31 ডিসেম্বর কি হবে? শনিবার। সো এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি দেখবা হিসাব করে কত ডেজ হয়, সেই ডেজকে 7 দিয়ে বিভাজ্য করতে থাকবা। যতগুলা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে তারা প্রত্যেকটি সেই বারই হবে যে বারটা দেওয়া আছে। যেরকম আমরা 7 দ্বারা বিভাজ্য, এর মানে 14তম শুক্রবার হইতো, 21তম দিন শুক্রবার হইতো, 28তম দিন শুক্রবার হইতো, 35তম দিন শুক্রবার হইতো, 42তম শুক্রবার হইতো, 43তম দিন শনিবার। সো এই ধরনের এমসিকিউ অনেকবার আসছে এবং প্রতিটা ইউনিটে প্রায় প্রতি বছরই আসে এটা, এই টাইপের। সো এটা তোমরা একটু মাথায় রাখবা। ধরো যদি 31 ডিসেম্বর না দিয়ে জানুয়ারি দেয় তাহলে কি হবে? 31 জন যোগ করবা 43 এর সাথে, 43 এর সাথে যদি 31 যোগ করো তাহলে কত হচ্ছে? তাহলে 70, তাহলে 74 হচ্ছে। তাহলে 7 দ্বারা বিভাজ্য বা 7 দ্বারা 7 10 70, 70 যে ডেজ, 70 ডেজের মধ্যে সেটাও হচ্ছে কিন্তু ফ্রাইডে, এবং তার 4 দিন সামনে যাও, 4 দিন সামনে গেলে সেটা হচ্ছে 74 ডেজ। সো এইটাও অনেক সহজ একটা নিয়ম, এই নিয়মটা তোমরা ফলো করবা এবং এইভাবেই তোমরা সলভ করবা। আরেকটা তোমাদের এর জন্য বোঝাচ্ছি, আরেকটা নিয়ম এটাই হচ্ছে আমাদের জন্য আজকের সিরিজের অঙ্ক। এটা হয়তো আজকে আরেকটা আমাদের মানে অন্য নিয়ম আমাদের সাথে কথা বলবে। আজকে লাস্ট আমাদের যে ম্যাথমেটিক্সটা তোমরা দেখাবো এটা, সেটা হচ্ছে সিরিজগুলো তোমরা দেখেছো, সিরিজের অন্তর দেখে সিরিজগুলো বের করেছো। সিরিজগুলো ঠিক দুই প্রকারের, একটা হচ্ছে সংখ্যার সিরিজ আর একটা হচ্ছে লেটারের সিরিজ, যেগুলো পাজল বলে মাঝে মাঝে। এই সিরিজ সংখ্যার সিরিজগুলো কেমন হয়? ধরো 1, তারপর 3, 5, 1 2, ধরো 2 3 5 7 11, এই জায়গায় বলা কি এটা ওয়ার্ড, দেন হচ্ছে 17। এইটা কত? তুমি অ্যানালাইসিস করে দেখো যে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্ড আছে সবগুলো এই জায়গায় কি সিরিজ? এটা কিন্তু কোনো সিরিজ মানে না, এটা ঠিক একটা মৌলিক সংখ্যার সিরিজ। মাথায় রাখবা কত ভাবে একটা জিনিস চিন্তা করা যায়। মৌলিক সংখ্যা হইতে পারে, ফিবোনাকি সিরিজ হইতে পারে সংখ্যা দিয়ে গুণ করে যোগ করে, এই ধরনের সিরিজ হইতে পারে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যে কত ভাবে সিরিজ তৈরি করা যায়। তার মধ্যে একটা হচ্ছে মৌলিক সংখ্যা। সো এই জায়গায় কি হবে? 13। তো 13 একটা মৌলিক সংখ্যা, 11 এর পরে 13 মৌলিক সংখ্যা। সো এই জায়গায় 13 হবে। আরেকটা পপুলার সিরিজের কথা বলে রাখি, সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। সেটা তোমরা হয়তো অনেকে নাম শুনছো যারা আইসিটি তে পড়েছো। ফিবোনাকি সিরিজটা কেমন? 0 1 1 2 3 5 8 13 লাস্ট এই জায়গায়, দেন 55। এটা একটা সিরিজ এবং এটা এত সুন্দর সিরিজ যে এই সিরিজ থেকে প্রতিবার কোনো না কোনো ইউনিটে এই সিরিজটা দিয়ে দেয়। কিভাবে এই সিরিজটা হয় দেখো খেয়াল করে। 0 1 এডিশন করা হয়েছে, 1 1 যোগ করে লেখা হয়েছে 2 2 3 যোগ করে লেখা হয়েছে 5 5 আর 6 যোগ লেখা হয়েছে 8 13 আর 8 যোগ করে লেখা হবে 21 এই জায়গায়। দেন 21 আর 13 যোগ করে এই জায়গায় 34, দেন 55। সো এটাও একটা পপুলার সিরিজ যেটা ফিবোনাকি সিরিজ হিসেবে পরিচিত এবং এই সিরিজটা নিয়ে অনেক সময় কাজ করছে। এবং তোমরা আরো কিছু সিরিজ তোমরা দেখতে পারো, যে সিরিজগুলোর সূত্রগুলো আমি বলে দিচ্ছি, n * n + 1 n * n + 1 n * n/2 যোগফলের সিরিজ। এই যে n³ n², এই সিরিজগুলো নিয়ে তোমরা একটু দেখতে পারো, তোমরা নবম এবং দশম শ্রেণীতে যে প্রবলেম পড়েছিলে। এবং আমি আরো মানে কিছু জিনিসগুলার एग्जांपल দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ক খ যে কাজ করে, ক 10 দিনে করে, খ 15 দিনে করে, ক খ একত্রে করে, তাহলে খ কত দিন করতে হবে, এই টাইপের তোমরা করবা। শতকরা যে কিছু অঙ্ক আছে আইকিউর জন্য, সেটা হচ্ছে চিনির দাম 10% কমে গেল,
চিনির দাম 10% কমে গেল, চিনির ব্যবহার 20% বেড়ে গেলে শতকরা চিনি বাবদ ব্যয় বাড়লো না কমলো? আবার প্রশ্নটা শোনো, চিনির দাম 20% কমে গেলে চিনির ব্যবহার 25% বাড়ালে শতকরা চিনির ব্যয় বাড়লো না কমলো নাকি অপরিবর্তিত? প্রশ্নটা এটা খুব জনপ্রিয় এবং এটা খুবই আসে এবং এই প্রশ্নটা অনেকবারই আসছে। খুব সহজ একটা নিয়ম। এই নিয়মটা তোমাকে আমি বলি, এটা শুধু এই নিয়ম না, এই ক্ষেত্রে প্রযোজ্য না। ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বেড়ে গেছে, প্রস্থ 10% কমে গেছে, তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বাড়ছে কিনা কমছে, বাড়লে কত বাড়ছে, কমলে কতটুকু কমছে। এটা হইতে পারে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, হইতে পারে সেটা বৃত্তের ক্ষেত্রে, হইতে পারে সেটা হইতে পারে বর্গক্ষেত্রের ক্ষেত্রে, হইতে পারে সামুদ্রিকের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই এই ধরনের অঙ্ক সলভ করার জন্য তোমরা যে সূত্রটা ইউজ করবে সেটা হচ্ছে C is equal to F plus S plus F into S divided by 100। এটা দ্বারা প্রথম যে বলবে, ধরো চিনির দামের কথা দিয়ে উদাহরণ দিচ্ছি, লাস্ট চিনির দাম 20% বেড়ে গেছে, কমে গেছে, এর মানে প্রথমটা হবে 20%, এর মানে -20। 15% ব্যবহার 25% বেড়ে গেল, 25 plus 25 minus 20 divided by 100। খেয়াল করে দেখো 5 এই জায়গায় 5 minus 5 এর মানে 0। এর মানে আসলে তার ব্যয় এবং ব্যয় বাড়েও নাই কমানো শতকরা তার কোনো মানে কম বেশি হয় নাই এবং সে অপরিবর্তিত ছিল এবং তার যে শতকরা যে তার ব্যয়টা সেটা আগের মতোই ছিল। খেয়াল করে দেখো। সো এটা দেখবা আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রে হয়, দৈর্ঘ্য যদি 20% কমে যায় সেই ক্ষেত্রে f এর মান -20 হবে। যদি প্রস্থ 20% বেড়ে যায় s এর মান +20 হবে এবং f -20 +20 ডিভাইডেড বাই 100। খেয়াল করে দেখো ঠিক 4% হবে, -4%। খেয়াল করো 20 মাইনাস প্লাস 20 into -20 ডিভাইডেড বাই 100। সো এটা চলে গেল, এটা 400 -4। সো -4 মাইনাস দ্বারা বোঝাচ্ছে 4% কমে গেছে ক্ষেত্রফল, 4% কমে গেছে ক্ষেত্রফল। সো এই ধরনের টোটাল টপিকগুলো নিয়ে আসলে সাধারণত এই বিষয়গুলাই ঘুরায় ফিরায় আসে। সো তোমরা এই টাইপের কিছু এমসিকিউ গুলার দিকে একটু নজর দিও এবং শতকরা, এভারেজ এবং অনুপাত এইগুলোর দিকে একটু দেখো। আমি তোমাদের এই আইকিউ পার্ট থেকে এইটুকুই বলবো এবং তোমাদের যারা সায়েন্সের সাবজেক্টে এবং ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ এবং এখন আগামী কিছুদিনের মধ্যে হয়তো ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ওই সময় অংশগ্রহণ করবা। সেই ডি ইউনিটের প্রশ্নপত্র কেমন হয়, কেমন প্যাটার্নে তোমার এক্সাম দেওয়া উচিত এবং কোন পার্ট থেকে প্রশ্নগুলো হয়, তুমি কিভাবে পরীক্ষা দিলে সবচেয়ে বেশি ভালো হবে, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবে এখনই। সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি এবং বায়োকেমিস্ট্রি চতুর্থ বর্ষের ছাত্র পঙ্কজ দত্ত। তার সে নর্ডেম কলেজে ছিল। তোমরা যারা নটরিয়ামে এখন আছো তারা একটু পরেই তোমার ভাইকে দেখতে পারবা, আর যারা অন্যান্য কলেজে আছো তারাও জয়েন করো এবং শেয়ার করো, সবাইকে জানিয়ে দাও যে ডি ইউনিট তোমরা জানো অলরেডি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, বোটানি, জুলজি, এই জিনিসগুলো আছে এবং এই বিষয়টা ঠিক কোন পার্টগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কিভাবে এক্সাম স্টাডি যেটা সেট করা উচিত, এই জিনিসগুলো নিয়ে তুমি আলোচনা করো। সো এই জিনিসগুলো নিয়ে ঠিক ডি ইউনিটে প্রশ্নগুলো হয়, আইকিউ থেকে প্রশ্ন হয়, সিট করা, কিভাবে পরীক্ষা দিবা, সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবে পঙ্কজ, এবং যে মলিকুলার বায়োলজি থেকে মানে এখন চতুর্থ বর্ষে পড়াশোনা করতেছে পঙ্কজ, জয়েন উইথ আস। ওদেরকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো এবং তোমরা তাড়াতাড়ি শেয়ার করো, কমেন্টস করো, সবাইকে জানিয়ে দাও আমাদের লাইভ ক্লাসে। পঙ্কজ। হ্যাঁ, আমি পঙ্কজ। আমি বর্তমানে জাহাঙ্গীরনগরে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টে চতুর্থ বর্ষে। তো তোমরা তো 20 তারিখে সম্ভবত ডি ইউনিটের পরীক্ষা। তো ডি ইউনিটের জন্য অলরেডি প্রিপারেশন মোটামুটি শেষ পর্যায়ে। তাও আমি জাস্ট একটা ফিনিশিং টাস্ক দেওয়ার জন্য আজকে আসলে তোমাদের সামনে। তো তোমরা যারা ডি ইউনিটে দিচ্ছ, আমি জাস্ট প্রাইমারি কিছু একটা আইডিয়া দিচ্ছি যে ডি ইউনিটে অ্যাকচুয়ালি সাবজেক্ট হচ্ছে 7টা।
তো ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি, জুওলজি আর পাবলিক হেলথ। তো অ্যাকচুয়ালি প্রতি বছর একটা কমন কোশ্চেন থাকে যে মানে সিট কয়টা, অ্যাকচুয়ালি মানে কিভাবে কত নাম্বার পেলে পরে হচ্ছে চান্স হতে পারে বা এরকম একটা প্রশ্ন সবসময় থাকে। তো যেটা হয় যে প্রতি বছর অ্যাকচুয়ালি নাম্বারের ডিস্ট্রিবিউশনটা এরকম ভাবে আসলে বলা হয় না, এটা আসলে কোশ্চেন প্যাটার্নের উপরে ডিপেন্ড করে। কোশ্চেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইয়েস্ট মার্ক থেকে শুরু করে, যেমন 60 নম্বরের পরীক্ষা, তো তখন আসলে বোঝায় না যে রেঞ্জটা কত উঠবে। যদি কোশ্চেন খুব মানে ইজি হয় তাহলে হয়তো দেখা যাচ্ছে মানে মার্ক রেঞ্জটা অনেক বেশি হয়ে যায়। তো ওই ক্ষেত্রে এই মার্ক রেঞ্জের উপরে আর কি প্রতি বছর ডিপেন্ড করে। তো মানে বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে যে হয়তো 60-এ কত 46-47 এ পর্যন্ত হচ্ছে যে মানে চলে আসে, 46-47 মানে আপ টু 40 এই পর্যন্ত স্কোর করা গেলে হচ্ছে যে চান্স হয়ে যায় যেমন একটা ডিপার্টমেন্টে। যদি থাকে ফার্মেসি তাহলে তোমার অবশ্যই হচ্ছে যে 50+ স্কোর করতে হবে। আর যদি আমার সাবজেক্ট যেটা বায়োকেমিস্ট্রি, যদি এটা তোমার ফার্স্ট চয়েস হিসেবে থাকে তাহলেও তোমার 45 আপ করতে হবে। আর তোমরা সম্ভবত জানো জাহাঙ্গীরনগর হচ্ছে যে ছেলে মেয়ে আলাদা সিট আর কি। তো সেই ক্ষেত্রে মেরিট লিস্টটা এরকম ভাবে হয় যে মানে এই ডি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে 212 জন ছেলে আর হচ্ছে 148 জন মেয়ে। তো 212 জন মানে ছেলেদের প্রতিযোগিতাটা ছেলেদের সাথেই হয়। তো তোমার স্কোরটা হচ্ছে যদি 212 জনের মধ্যে চলে আসে মেরিট লিস্টে তাহলে তো চান্স অবধারিত। মেয়েদের সাথে তোমাদের কোনো কম্পিটিশন করতে হচ্ছে না, ওদের আলাদা। আর মেয়েরা হচ্ছে তোমরা জাস্ট 148টা সিটের জন্য লড়বে। তো এরকম। তো আমি জাস্ট হচ্ছে একটা প্রাইমারি আইডিয়া দিই যে তোমরা অ্যাকচুয়ালি কোন সেকশন থেকে পড়লে পরে কোশ্চেন বেশি অ্যান্সার করতে পারো। হ্যাঁ, ফার্স্টলি তোমাদের হচ্ছে যে জাস্ট আমি কোশ্চেনের পার্টগুলো বলি। এবং হচ্ছে তোমাদের কেমিস্ট্রি মানে রসায়ন থেকে হচ্ছে তোমাদের 21 নাম্বার থাকবে, বায়োলজি, বোটানি থেকে 11, জুওলজি থেকে 11, হচ্ছে বাংলা, ইংরেজি আর আইকিউ এই তিনটা সাবজেক্ট মিলে থাকবে তোমার 10। আর হচ্ছে সিএসসি বা আইসিটি রিলেটেড কোশ্চেন থাকতে পারে হয়তো বা 7 নাম্বার। তো এই টোটাল মিলিয়ে হচ্ছে তোমাদের 60 মার্কসের একটা কোশ্চেন। তো প্রতি শিফটে তোমাদের হয়তো শিফট ইউনিটের পরীক্ষার শিফট হতো বা কত 6টা বা 7টা এরকম। তো প্রতি শিফটে কিন্তু কোশ্চেন আলাদা আলাদা হয়। তো এক শিফটের কোশ্চেন আসলে তেমন ভেরি হয় না, মানে কোশ্চেন লেভেল সেমই হয়। যদি চিন্তা করে থাকো যে কোশ্চেন লেভেল মানে হয়তো দেখা যাচ্ছে এক শিফটে ইজি হলো বা পরের শিফটে হার্ড হলো, এরকম ভাবার কোনো কারণ নাই। মানে লেভেল আসলে একই মেনটেন করা হয়, মানে কোনো চিন্তার বিষয় না। তো যেটা বলছিলাম যে আমাদের রসায়নের পার্ট গুলো হচ্ছে যে যেমন অর্গানিক পার্ট থেকে হচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন আসতে পারে, অর্গানিক পার্ট। তারপর হচ্ছে যে তোমাদের এই যে বেনজিন রিলেটেড যে টপিক গুলো আছে ওই টপিক গুলো থেকে কোশ্চেন আসে। আর কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে হচ্ছে যে তোমার সিম্পল কিছু ম্যাথ দেয়। তো কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে অত পরিমাণ আসে না। কেমিস্ট্রি সেকেন্ড পেপার কত 8 থেকে 9টা কোশ্চেন মতো আসে, আর বাকি কোশ্চেন গুলো কেমিস্ট্রি ফার্স্ট পেপার থেকে আসে। আর বায়োলজির ক্ষেত্রে হচ্ছে বোটানি, জুওলজি যে পার্ট আছে ওতে হচ্ছে যে বোটানিতে যেমন তোমাদের কোষ বিভাজন, তারপরে যে কোষ প্রাচীরের মানে তো কোষ রিলেটেড যে চ্যাপ্টারটা আছে আর কি তোমাদের, যে কোষ বিভাজন, কোষ রসায়ন, ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। তারপর হচ্ছে যে হিউম্যান বডি রিলেটেড শ্বসনতন্ত্র, তারপর হচ্ছে মানে রেসপিরেশন যেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে তো মানে ওরকম কোনো কোশ্চেন আসে না। আর কোশ্চেন আসে যে বর্জ্য পদার্থ নিষ্কাশনের যে চ্যাপ্টারটা আছে ওটা থেকে আসবে। তারপর হিউম্যান বডি রিলেটেড এই টপিকগুলো আর কি একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, ছত্রাক শৈবালের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, সেটা বোটানিতে। আর হচ্ছে জুওলজিতে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার প্রাণী রিলেটেড, এগুলো হচ্ছে যে হিউম্যান বডি রিলেটেড কোশ্চেনই আসবে, যেহেতু হচ্ছে হিউম্যান বডি বেস হচ্ছে আমাদের ফ্যাকাল্টিটা। তো ওরকমই কোশ্চেন করে আসলে। তো হিউম্যান বডির যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোতে তোমরা হচ্ছে যে মানে লাস্ট শান যেটাকে বলে, তো ওই আর কি শেষ শান দাও তোর বাড়িতে, ওটা হচ্ছে হিউম্যান বডি রিলেটেড টপিক গুলা। আর বাকি যেসব বাংলা ইংরেজি আইকিউ ওগুলো তেমন টাফ কোশ্চেন হয় না। আইকিউ তো হয়তো এরকম কোশ্চেন থাকে যে তুমি হয়তো
10 কদম পূর্ব দিকে গেলা, তারপর হচ্ছে বাম দিকে টার্ন নিলা, তারপর আবার হচ্ছে 10 কদম উত্তর দিকে গেলা, তো বর্তমানে তুমি কোন দিকে আছো, এরকম রিলেটেড আইকিউ কোশ্চেন থাকবে। একদম সিম্পল, জাস্ট তুমি পরীক্ষা হলে যদি একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারো তাহলে হচ্ছে যে মানে আইকিউর যে কোশ্চেন গুলো থাকবে ওগুলো তুমি ইজিলি ই করতে পারবে। তো আর হচ্ছে যে বাংলা আর ইংরেজি, বাংলা গ্রামার থেকে কিছু কোশ্চেন আসে, আর হচ্ছে ইংরেজিতে ইংরেজি গ্রামার রিলেটেড অথবা নেশন চেঞ্জ একটা আসতে পারে, অথবা দেখা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম কোশ্চেন আসে। তো ওগুলো জাস্ট সিম্পল, কিন্তু ডি ইউনিটের ক্ষেত্রে মেইন টার্গেট হচ্ছে তোমার কেমিস্ট্রি এন্ড বায়োলজি। তো কেমিস্ট্রি আর বায়োলজিতে হচ্ছে যদি তুমি মার্কটা ধরে রাখতে পারো তাহলে মোটামুটি চান্স নিশ্চিত। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে মানে একটা নির্দিষ্ট পরিমাণ মার্ক পেয়ে হচ্ছে পাস করতে হয়, যেটা হলো হচ্ছে তোমার মেরিট লিস্ট আসে, সেই মার্কটা হচ্ছে 27। তো সবাই আশা করি এই প্রিপারেশন নিচ্ছ, আর ডিউনিট পরীক্ষা যেহেতু ঘন আসছে সেহেতু আর এখন বেশি প্রেশার দিয়ে লাভ নেই আসলে। তো তোমরা শেষ প্রিপারেশনটা নাও, আর হচ্ছে নেক্সট তোমাদের ভাইয়েরা হচ্ছে অন্য ইউনিট সম্পর্কে ধারণা দিবে। তো আপাতত ডি ইউনিটের প্রিপারেশনের জন্য এইটুকুই। তো তোমরা হচ্ছে ফোকাস করো নিজের লক্ষ্যে, যদি ডি ইউনিট তোমাদের মেইন টার্গেট হয়। দেন হচ্ছে এখন আইইউটির তোমাদের পোষণ ভাইয়া তোমাদের সামনে আসবে। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ রাফি ভাই পঙ্কজকে এত মূল্যবান কথা বলার জন্য। আমি আসলে আউট অফ দ্য বক্স কিছু কথা বলবো। ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষার আগের রাত থেকে পরীক্ষার ভালো করার মেইন ফোকাসটা হচ্ছে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে প্রেশার ফ্রি করা, আর আরেকটা হচ্ছে নিজের উপর কনফিডেন্স বাড়ানো। তো কিছু সূক্ষ্ম জিনিস থাকে, যে সূক্ষ্ম জিনিসগুলো আসলে পরীক্ষা আগের রাতে অনেক কাজ করে, যে ব্যাপারগুলো ঠিক করে রাখলে হয়তো বা প্রেশার ফ্রি করা যায়, প্লাস নিজের উপর কনফিডেন্স গ্রো আপ করা যায়। যেমন আমরা যদি চিন্তা করি যে আগের রাতে অনেক ছোট জিনিস থাকে, অ্যাডমিট কার্ড গুছানো, প্লাস হচ্ছে সার্টিফিকেট গুলো গুছানো, বা অ্যাকচুয়ালি মানে বক্স সবকিছু ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আমরা সবসময় খেয়াল রাখি ফার্স্ট অফ অল, বিকজ এই ছোট ছোট জিনিসগুলো রাতে বেলা প্রেশার ফ্রি করে। আর এছাড়া নেক্সট ডে তুমি যে ইউনিভার্সিটিতে যাওয়া পরীক্ষা দিতে, অবভিয়াসলি আশেপাশে রাস্তায় অনেক জ্যাম থাকে এবং থাকবেই, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে থাকে। সো মেক শিওর যে তুমি অনেক আগ থেকে আসো, বিকজ আগে এসে বসে থাকতে সমস্যা নেই, বাট যদি লেট করে আসো প্রেশারটা কিন্তু অনেক বেড়ে যায়। সো এই প্রেশারটা নেওয়ার কোনো দরকার নেই, একদম নিও না। আর এছাড়া এক্সাম হলে কিছু ব্যাপার থাকে, টাইম মেনটেন করা। আমি হোক মানে আশা করি যে টাইম মেনটেন করার ব্যাপার হচ্ছে তুমি পুরো কোশ্চেন অ্যান্সার ফুললি অ্যান্সার করে যাও, কিন্তু যখন কোনো জায়গায় আটকায় যাবে, ধরো একটা ম্যাথ পারতেছো না, কিছু করতেছো না, তুমি বেশি টাইম নষ্ট করো না, তুমি ফুল অ্যান্সার শেষ করে যেগুলো পারতেছো না সেগুলো অ্যান্সার করো। তাহলে দেখবা শেষ মুহূর্তে ঠান্ডা মাথায় অ্যান্সার করলে সবগুলো অ্যান্সার করতে পারতেছো। বিকজ একটা মুহূর্তে তুমি যদি একদিকে আটকায় যাও, তুমি কিন্তু অন্য জায়গা থেকে পিছিয়ে যাবা টাইমের জন্য, বিকজ টাইমটা কিন্তু আসলে লিমিটেড, সেটা আমাকে অবশ্যই রাখতে হবে। আর এছাড়া মানে যে ক্যাম্পাসটা অনেক বড়, সো এত বড় ক্যাম্পাসে এসে সিট খোঁজা বা কিভাবে কোন সময় কোন পরীক্ষা এগুলো জানা একটু টাফ হয়ে যায়। সো যে ভাইয়ারা মানে আইআইটি ভাইয়ারা একটা ছোট্ট পেজ খুলেছে, যে প্লে স্টোরে তোমরা পাবা, পেজের নাম হচ্ছে এক্সেস টু জেইউ। এটা তোমরা প্লে স্টোরে গেলে পাবা। এখানে যে তোমরা তোমাদের সিট প্ল্যান দেখতে পারবা, কোন সময় কোন পরীক্ষা দেখতে পারবা, প্লাস তোমরা এখানে আরো অনেক ফিচার আছে যেটা তোমাদের অনেক সুবিধা হবে আমি আশা করি। আর এছাড়া আমি বলবো যে এতদিন যা পড়ছো পড়ে ফেলছো, পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন মেইন ফোকাসটা হচ্ছে যে আমি কিভাবে রিভিশন দিয়ে পরীক্ষাটা ভালো দিতে পারবো, এটাই মেইন, পরীক্ষায় চান্স পাওয়া। তো আমি আশা করি যে তোমরা শেষ সব রিভিশন শেষ করে দিয়ে আজকে ঘুমায় পড়বা করে ফেলো, এবং কালকের মেইন ফোকাসে থাকবে যে নিজের উপর কনফিডেন্স গ্রো আপ করে এক্সাম দেওয়া, বিকজ বিশ্বাসী আসল জিনিস পরীক্ষা দেওয়ার জন্য। অল দ্য বেস্ট, আশা করি ভালো হবে এক্সাম তোমাদের। আমি রাফি ভাইকে দিচ্ছি, রাফি ভাই শেষ কিছু কথা বলবে। ওয়েলকাম ব্যাক। তোমাদেরকে আবারও কিছু কথা বলার জন্য, কথা বলার সুযোগ পাওয়ার জন্য, তোমাদের সাথে কথা বলতে, আড্ডা দিতে হচ্ছে ভালো লাগে। তোমরা এখন কমেন্টস করে যে আনসারগুলো, আমি এখন আনসারগুলো তোমাদের দেখতেছি, এখন আনসারগুলো দিব। তোমরা যার যার যে ধরনের প্রশ্ন আছে তোমরা এখনই কমেন্টস করে জানাও, তাড়াতাড়ি শেয়ার এবং কমেন্টস করো, এবং আমাদেরকে বলো যে তোমাদের কি ধরনের কোয়েরি আছে। আমি এই জায়গায় দেখতে পাচ্ছি আলী রাশেদ এইচ ইউনিট নিয়ে কিছু কথা বলতে বলছে, এ ইউনিট নিয়ে কথা বলতে বলছে, ডি ইউনিট কিছু কথা বলতে বললো, এবং কেউ কেউ বলতেছো যে ভাইয়া অনেক ঠিক কত পাইলে চান্স হবে, সিএসসি তে পড়তে পারলে কি ধরনের ফ্যাসিলিটি। হ্যাঁ
ঠিক আছে, সব বিষয় নিয়ে এগুলা এখন একটা একটা করে তোমাদের কাছে আমি উপস্থাপনা করতেছি। তোমরা তো জানো যে এইচ ইউনিট ভর্তি পরীক্ষাতে 40 মার্কস ম্যাথ, 20 মার্কস ফিজিক্স, 15 মার্কস ইংলিশ এবং 5 মার্কস বাংলা হয়। তোমরা আশা করতে পারো যে 55 প্লাস যদি তোমরা আনসার করো, তারপর তোমরা রিস্ক না নেওয়াই ভালো। মানে আমি বলবো যে সেফ জোন থেকে আনসার করো। কারণ হচ্ছে আরেকটা কথা মাথায় রাখবা, 0.25 কাটা, এর মানে 5টা এমসিকিউ ভুল হইলে 1 মার্কস কাটা যাবে। যদি কখনো এমন দেখো তোমার মার্কস 50, তখন তোমার রিস্ক নিতে হবে যদি তুমি 50% থাকো। যেমন একটা এমসিকিউ আনসার করতেছো, সেটা তুমি বুঝতেছো না ঠিক ক হবে না খ হবে, বাট তুমি শিওর এই দুইটার মধ্যে একটা হবে। সেই ক্ষেত্রে যদি তোমরা 50 মার্কসের মতো পেয়ে থাকো বা আশা করতে পারো যে এরকম হবে, সেই ক্ষেত্রে তোমরা ওই রিস্কটা নিতে পারো। কারণ 5টা এমসিকিউ ভুল হওয়ার পরে একটা আনসার, একটা মার্কস চলে যাবে। সো 5টা থেকে যদি 50-50 চান্স হয়, সেই ক্ষেত্রে তোমরা রিস্ক নিতে পারো। এই ইউনিটের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে ম্যাথের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে, এই ইউনিটে যতগুলো প্রশ্ন আছে, এই জায়গাতে ভাই রিপিট হয়। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে আসলে দেখবা যে কিছু কিছু প্রশ্ন একদম ডাইরেক্ট চলে আসে। তো এই জিনিসটা মাথায় রাখবা। আমি যতদূর প্রিভিয়াস সালগুলোতে তোমাদের দেখছি প্রশ্নগুলো, যে প্রশ্ন প্যাটার্নগুলো আলোচনা করে দেখতে পাইছি যে এই ইউনিটে মেরিট তালিকায় যদি মেয়েদের কাছ থেকে 50 ধরে থাকতে সম্ভাবনা বেশি থাকে এবং তাদের মানে মার্কস 80 থেকে টোটাল তোমার স্কোর সহ যদি তোমরা 72 পাও, তাহলে এটা সেফ জোন, আমি বলবো সেফ জোন। এবং ছেলেদের একটু বেশি হবে। ছেলেদের তোমরা জানোই যে মেয়েরা যদি কমও পায়, ছেলেরা যদি বেশিও পায়, বাট ছেলেদের সাথে সিটের সাথে যদি তোমরা তাল মিলিয়ে না চলতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি চান্স পাবা না। তুমি 77 পাইলেও কিন্তু চান্স পাবা না। সেই ক্ষেত্রে মাথায় রাখবা, ছেলেরা যেটা করতে পারো সেটা হচ্ছে 55 প্লাস তোমরা দাগানোর চেষ্টা করবা। 55 প্লাস যদি আমি এটাকে ই সহ ধরা হয়, টোটাল মার্কসটাকে ধরা হয়, তাহলে আমি বলবো যে এটা 75 is set on 74 টোটাল 100 মার্কসে 72 73 5 4 এটা একটা সেফ জোন হইতে পারে। মানে এটা ঠিক মানে বলা যাচ্ছে না, প্রশ্ন প্যাটার্ন যদি কঠিন সেই ক্ষেত্রে হয়তোবা অন্য ধরনের কোনো সমীকরণ এসে দাঁড়াবে। বাট বিগত সালের যে প্রশ্নগুলো অ্যানালাইসিস করা হয়েছে, সেটা 80 থেকে দেখা যায় যে টোটাল 55 আপ যদি তোমরা করতে পারো, তাহলে 80-র মধ্যে ওই জিনিসটা তুমি ওটা চান্স পাবা। মানে এই মার্কস হলে চান্স পাবা, সেটাই আশা করা যায়। এবং ফিজিক্সের কথা নিয়ে একটু বলি। ফিজিক্স এইচ ইউনিটে যেটা হয় সেটা হচ্ছে, এইচ ইউনিটের ফিজিক্সটা হয় একটু থিওরিটিক্যাল। মানে তোমার 20টা প্রশ্নের মধ্যে 12-13টা থিওরিটিক্যাল হয়, 10টা থেকে 12 থিওরিটিক্যাল, 6-7টা ম্যাথ থাকে, কয়েকটা মাত্রা সমীকরণ থাকে, এই জিনিসগুলো থাকে। সো এই জিনিসগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবা যে মানে অতি অল্প সময়ের মধ্যে। তারপর তোমরা বলছো এই ইউনিট নিয়ে কথা বলতে বলছো, এই ইউনিট নিয়ে যে কথা বলতেছি সেটা হচ্ছে, এই ইউনিটে তোমার 22-23টা মেজর কেমিস্ট্রি ম্যাথমেটিক্স 66 হয়, এবং বাকি যে আইকিউ আর্ট বাংলা ইংলিশ এই জায়গায় তোমার সেম 50 রাউন্ড 50 49 এই মার্কসের চান্স গতবার হয়েছে। কিন্তু এইবার ঠিক বলা যাচ্ছে না প্রশ্নটা কেমন হয়। যদি তুমি বুঝো যে প্রশ্নটা মোটামুটি ইজি হয়েছে, সেই ক্ষেত্রে তোমরা 55 ইজ আ সেফ জোন, 55 এর দিকে তোমরা মানে দাগানোর চেষ্টা করবা। এখন অনেকেই প্রশ্ন করছো তোমরা যে সিএসসি এর ক্ষেত্রে তোমরা প্রশ্ন করছো সিএসসি এবং আইটি কেমন হবে, এদের জব ফিল্ড কি। ভাইয়া আসলে সিএসসি না, ভার্সিটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যখন দিবা, ভার্সিটি যখন ভর্তি হবা, সব সাবজেক্টই অনেক ভালো। হয়তোবা কিছু কিছু টেকনিক্যাল সাবজেক্ট যেগুলো আছে, যেরকম ডি ইউনিটে যে সাবজেক্টগুলো, লাইফ সায়েন্স, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, এদের নিজস্ব ফিল্ড আছে। আইটি, সিএসসি, এগুলা সফটওয়্যার বা হার্ডওয়্যার, এগুলো আসলে তোমরা ভর্তি পরীক্ষার যখন দিবা, ভর্তি যখন হবা, দেন তুমি এইগুলা সম্বন্ধে জানতে পারবা। তবে এরা সব ভার্সিটি ভালো ভালো সাবজেক্টগুলো অনেকই সবই মোটামুটি ভালোই। তার মধ্যে হয়তোবা অনেকে পারফেক্ট চয়েসের মধ্যে অনেকেই মানে সিএসসি এবং আইটি কে প্রিফার করে। আমি বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সাবজেক্টগুলো টপ লেভেলে এখন আছে, ফার্মেসি, মানে আইটি, সিএসসি, আইভিএ, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো বেস্ট।
এই সাবজেক্টগুলো অন্যান্য যেরকম ঢাকা ইউনিভার্সিটির মতোই ফার্মেসি, জাহাঙ্গীরনগর ফার্মেসিটা অনেক ভালো। তোমরা ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি প্যাটার্ন, এই জায়গায় ভর্তি প্যাটার্ন টোটালি ডিফারেন্ট। এবং এই জায়গায় তোমরা জানো যে বায়োলজির উপর 46 এবং কেমিস্ট্রির উপর, ম্যাথমেটিক্স এই জায়গায় থাকেই না। সেই ক্ষেত্রে বায়োলজি যারা ভালো এবং কেমিস্ট্রি যারা তারাই একমাত্র জাহাঙ্গীরনগর ফার্মেসিতে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করে আশা করা যায়। এবং তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে ভাইয়া কাল পরীক্ষা দিবা, সেই ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নাও? আমি আগেই বলছি তোমাদের, স্ট্র্যাটেজি ফুল কনসেন্ট্রেশন অন ইউর এক্সাম পেপারের উপর ফুললি কনসেন্ট্রেট করো। এবং ওই পরীক্ষাটা, ওই 55 মিনিটটা তোমার লাইফের সবচেয়ে সেরা সময় যাবে। সো ওই সময় অন্য কোনো চিন্তা করা যাবে না। কে প্রেসারে আছে, কে প্রেসার থাকবে, সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করা যাবে না। তোমাদের এর আরো বিস্তারিত তোমাদের বলার জন্য আমি বলতেছি যে rafkhata.com www.rafkhata.com এ তোমাদের এই 7 দিন যাবতীয় মডেল টেস্ট এক্সাম হবে। এই মডেল টেস্ট এক্সামগুলো ঠিক যে ইউনিট এ, ইউনিট বি, ইউনিট যে অনুসারে প্রশ্নগুলো হয় সেম ধারাকে অবলম্বন করে সেম প্যাটার্নে ওই ধাঁচের কিছু প্রশ্ন সেট করা হয়। যারা অনেক এক্সপিরিয়েন্স বাংলায়, ম্যাথে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, আইকিউ, এই সকল কিছুতে যারা এক্সপার্ট ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে ক্লাস নেয়, তারাই এই মডেল টেস্টগুলো মডারেশন করে রাফখাতা যে মডেল টেস্টগুলো অনুষ্ঠিত হয় সেই জায়গায় এই প্রশ্নগুলো সেট করা হয়। তোমরা আজকেও যদি অ্যাকাউন্ট না করে থাকো এখন পর্যন্ত rafkhata.com এ www.rafkhata.com, তোমরা আবার এই অ্যাড্রেসটা তোমরা লিখে নাও, www.rafkhata.com। এই জায়গায় একটা অ্যাকাউন্ট খোলো এবং প্লে স্টোরে যাদের মানে প্লে স্টোরে মোবাইল অ্যাপস অ্যান্ড্রয়েড ইউজ করো, তারা প্লে স্টোরে যেয়ে রাফখাতা সার্চ দিয়ে তোমরা অ্যাপসটা ইনস্টল করে নাও। এবং সাথে সাথে তোমাদের জাহাঙ্গীরনগরের যাবতীয় রিসেন্ট সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন হবে, মানে প্রশ্ন যে ইনফরমেশনগুলো সেগুলো রাফখাতা পেজ এবং অ্যাপসে তোমরা মডেল টেস্ট দিতে পারবা। কেউ যদি মোবাইল ছাড়া ডেস্কটপে ইউজ করো তাতেও ইউজ করতে পারবা। তোমরা মডেল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যেরকম আজকে এই মিনিটে হয়তো বা 11টা থেকে মডেল শুরু হয়ে যাবে এবং আগে পরীক্ষার ঠিক আগের রাত্রে এক্সামগুলো অনুষ্ঠিত হবে, সেই এক্সামগুলো অবশ্যই অংশগ্রহণ করবা, অত্যন্ত ইম্পর্টেন্ট। এই পরীক্ষাগুলা মানে আমি তোমাকে ঠিক বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, তবে এই পরীক্ষা এক্স্যাক্টলি যে প্যাটার্নটে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষাগুলো হয় ঠিক সেই আঙ্গিকে প্রশ্নগুলো করা। সো তোমরা rafkhata.com এ রেজিস্ট্রেশন করে এইগুলা রেজিস্ট্রেশন করার মাধ্যমে দেন মডেল টেস্টের অপশনে যে ইউনিট ভিত্তিক যে মডেল টেস্টটা আছে, ইউনিট ভিত্তিক সেই মডেল টেস্ট তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব মানে ওই জায়গায় যে পরীক্ষাগুলো দিয়ে তোমাদেরকে একটু লাস্ট সময়ের জন্য জ্বালায় নাও প্রশ্নগুলা। এবং তোমরা যদি আরো কিছু জানার থাকে তোমরা অবশ্যই মানে আমাকে মানে এই জায়গায় ইনবক্স করতে পারো। ইনবক্স তোমরা অনেকেই করেছো অলরেডি, এতগুলো কমেন্টস কোনটা ঠিক দেখবো, অনেকগুলো কমেন্টস চলে আসে অলরেডি। এবং তোমরা তো জানো যে রাফখাতার অনেক প্লে স্টোরে অলরেডি অ্যাপসটা আছে। রাফখাতার অ্যাপসটা অবশ্যই আজকেই সবাই ডাউনলোড করে এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, যাতে এই অ্যাপসটা সামনে আরো অনেক ফিচার ইনক্লুড করা হবে। তোমাদের এই সহযোগিতা, তোমাদের এই প্রচারণাটা রাফখাতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেই প্রত্যাশাতেই তোমাদের প্রতি আমন্ত্রণ রইল যাতে এই অ্যাপসটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করো এবং তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও। এবং তার সাথে সাথে আরো অনেকেই মানে অলরেডি তোমাদের কমেন্টস করতেছো দেখতেছি তোমাদের, হ্যাঁ অনেকেই তো এই জিনিসগুলো তোমরা একটু তারপরে লাস্ট কিছু সময় কিছু বলি। পরীক্ষা দিবা তুমি, লাইফটাও ঠিক তোমার, প্রশ্নের আনসারগুলোও ঠিক তোমার মতো করেই দিতে হবে। কালকে তোমাদের এক্সাম, আজকে তোমাদের বাবা মা ভাই বোন সবাই চিন্তিত তোমাকে নিয়ে, ভবিষ্যৎটা তোমার বাবা মা চিন্তিত তোমাকে নিয়ে। আমার প্রশ্ন হলো, তোমাকে নিয়ে তোমার বাবা মার চিন্তা তোমার সামনের পরীক্ষার ঠিক 55 মিনিটই তোমাকে ঘুরিয়ে দিতে পারে লাইফ মোড়। তোমরা কনসেন্ট্রেশন করো ওই ঠিক 55 মিনিটের উপর, কোনো প্রেশার নেওয়া যাবে না। অনেক পরীক্ষার্থী আসবে, সব পরীক্ষার্থী চান্স পাবে না, তোমাকে চান্স পাইতে হবে। অনেক চাপ, অনেক প্রেশার নিয়ে তুমি পরীক্ষা হলে গেলা, প্রশ্ন আনসার করতে পারলা না, তাহলে আগের যে প্রেশার ছিল সেই প্রেশার কিন্তু হয়ে গেল। সো এই জিনিসগুলো খুব মাথায় রাখবা যে 55 মিনিট আগামী পরীক্ষাগুলোতে আসতেছে, সেই
মিনিট তোমার লাইফে সবকিছুই মানে তোমার লাইফ সবচেয়ে সুন্দর 55 মিনিট হয়, সেই প্রত্যাশা তোমাদের প্রতি অবশ্যই রইল। এবং রাফকাতা পরিবারকে অবশ্যই ধন্যবাদ যে তোমাদের আমার মানে বা আমার যে সহযোগীরা ছিল তাদের তোমাদেরকে মেসেজ দিতে পারছি। এবং রাফকাতার পেজের মাধ্যমে তোমরা পেজে রাফকাতার যে পেজ আছে এই জায়গায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্টগুলো অনুষ্ঠিত হবে সেম ডেতেই, আগামীকালই হয়তো রেজাল্ট হয়ে যাবে, তোমরা সাথে সাথে রেজাল্টগুলো পেয়ে যাবে। ওই রেজাল্টগুলো তোমরা পেজে এসে সবাইকে শেয়ার করে জানিয়ে দিতে পারো। আমি তোমাদের লাস্ট 2-3টা কথা বলে আজকের মতো এখানে বিদায় নিব। একটা আমার অনেক ফেভারিট মুভি হচ্ছে থ্রি ইডিয়টস। তোমরা হয়তো ম্যাক্সিমাম যারা আছো এই জায়গায় তারা অবশ্যই থ্রি ইডিয়টস মুভিটা দেখছো। এই থ্রি ইডিয়টস মুভিতে একটা সিন ছিল, একটা স্টুডেন্ট একটা হেলিকপ্টার তৈরি করছিল, তোমরা হয়তো জানো। লাস্ট স্টেজ পর্যন্ত হেলিকপ্টারটা কমপ্লিট ছিল, এই হেলিকপ্টারের লাস্ট স্টেজ পর্যন্ত কমপ্লিট ছিল। ঠিক কিছু কিছু মিস্টেক ছিল, কিছু যার কারণে তার স্যার তাকে কখনোই ক্ষমা করে নাই, যার ফলশ্রুতিতে যা হয়েছে ওই যে ছেলেটা ছিল জয়, ওই জয়ের লাইফে লাস্টে আত্মহত্যা করে। একটা লাইফ নষ্ট হয়ে যায় শুধুমাত্র কিছু সময়ের জন্য, সে কিছু তারপর তার একটা গান হয় যে কিছু সময় সে আবার যদি চাইতো প্রথম থেকে শুরু করতে পারতো। তো তোমরা এখনো যারা সেকেন্ড টাইম তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা ব্যর্থ এখন মনে করো নিজেকে, সামনে কিছু সময় আছে, চিন্তা করার কিছুই নাই, লাইফে অনেক কিছু করার আছে। সো ওই জিনিসগুলা কনসেন্ট্রেশন কখনোই করবা না। সো এই জিনিস মাথায় এমন করে নাও, সামনের পরীক্ষার উপর কনসেন্ট্রেশন করো, যে পরীক্ষা তোমার লাইফে মোড়টা ঘুরাই দিতে পারে। সো তোমাদের এই 55 মিনিট পরীক্ষাগুলার, সেই 55 মিনিটগুলো খুব ভালো করে দাও। তোমাদের সেকেন্ড টাইম তোমরা সবচেয়ে বেশি সাফারার, ফার্স্ট টাইম যারা আছো হয়তো তোমরাও বলতেছো ভাই সেকেন্ড টাইমের বিরুদ্ধে, ওরা আসলে 1 বছর অলরেডি পাস, সেই জন্যই বলতেছি অনেক সুন্দর, অনেক ঠান্ডা মাথায়, কোর মাথায় 55 মিনিট পার করো। আশা করি তোমাদের লাইফের বেস্ট এই 55 মিনিটই হবে। এবং সাথে সাথে তোমাদের এটা বলে রাখছি, বিভিন্ন ভিডিও থেকে শুরু করে এই ভিডিওটা থেকে শুরু করে আমার আগামী সামনের যে ভিডিওগুলো হবে রাফকাতার পরিবারের পক্ষ থেকে, সেইগুলো তাদের রাফকাতার ইউটিউব চ্যানেলে চলে যাবে। সো ইউটিউব রাফকাতা যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে সাবস্ক্রাইব করো, সেটার চ্যানেলের অ্যাড্রেস হচ্ছে রাফকাতা কোম্পানি নাম আছে, ওই জায়গায় সাবস্ক্রাইব করে তোমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারো। আশা করি তোমাদের পরীক্ষা আগামীকাল ভালো হবে এবং সবার সুস্থতা কামনা করছি। এবং রাফকাতা পরিবারকে সামনে যাওয়ার জন্য তোমাদের যে ভূমিকা সেটাও কামনা করছি। সেই আর তোমাদের উপর আশীর্বাদ, সালাম, শুভকামনা মাধ্যমে আজকে এখানে আমি জানিয়েছি আমি রাফি। আবার হয়তো সামনে কোনো দিন কথা হবে। সাইন অফ, টেক কেয়ার, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।